একটা ছেলে এবং একটা মেয়ে বৈশিষ্ট্যগতভাবে স্বতন্ত্র, দুজন দুই প্রান্তের মানুষ। একজন যদি মার্স গ্রহের হন, তার একজন ফ্রম ভেনাস। তার মানে চরিত্রগত বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা। এই দুই চরিত্রের দুইজন মানুষ যখন একসাথে বসবাস করতে আসে, তখন দ্বন্দ্ব ফ্যাসাদ এগুলা হবেই। যদি না হয় তাহলে বুঝতে হবে যে ঝামেলা আছে। সুতরাং ঝামেলা হবে, মতবিরোধ হবে, দ্বন্দ্ব হবে, এটাই খুব বেশি স্বাভাবিক। কিন্তু সেই দ্বন্দ্ব যখন মহাদ্বন্দ্বের রূপ নেয়, সেই দ্বন্দ্ব যখন ভাঙনের রূপ নেয়, সেই দ্বন্দ্ব যখন বিচ্ছেদের রূপ নেয়, তখনই মূলত চিন্তার বিষয় এবং তখনই বিষয়টা নিয়ে ভাবা দরকার যে কেন এটা হচ্ছে এবং এটা বিপদের কথা। দুজনের শান্তিপূর্ণ সহ অবস্থান একটা পারিবারিক প্রতিষ্ঠান গঠনে মুখ্য ভূমিকা পালন করে এবং সেখান থেকে পরবর্তী প্রজন্মের যাত্রা শুরু হয়। তাই সবার কামনা শান্তিপূর্ণ সহ অবস্থান, সুখে শান্তিতে বসবাস। কিন্তু এটা এখন অধরা হয়ে গেছে। অধিকাংশ ফ্যামিলিতেই সুখ অনেক দূরে বসবাস করে, আর দুজন দ্বন্দ্বের মধ্যে হাবুডুবু খেতে থাকে, দুজন দ্বন্দ্বের মধ্যে, ফ্যাসাদের মধ্যে, গন্ডগোলের মধ্যে জীবন অতিবাহিত করতে থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু দম্পতি খুব ভালো জীবনযাপন করেন। এটা একটা দারুণ মিরাকেল আমি বলবো। আপনি যদি চারপাশে খেয়াল করেন তো দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা, বাট সমস্যাগুলো হ্যান্ডেল করতে হবে। কিন্তু এই সমস্যা তৈরি হয় কেন? সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয় কেন? আমি অনেকগুলো বিষয় নিয়ে ভেবে আমার মনে হয়েছে যে মূলত 5টি কারণে এই ফাটলগুলো তৈরি হয় এবং সেই 5টি কারণ যদি অ্যাভয়েড করা যায় বা একটু টেক কেয়ার করা যায়, তাহলে ফাটলগুলো রিপেয়ার করাও সম্ভব। এবং সংসার জীবনে ফাটল রিপেয়ার করেই সামনে যেতে হয়। সংসার জীবনে দ্বন্দ্ব নিরসনের মধ্য দিয়ে সামনে যেতে হয়। দ্বন্দ্ব থাকবে না এটা হয় না, থাকবে, বাট সেটা যেন টলারেবল পর্যায়ে থাকে। তাহলে 5টা যে কারণ সম্পর্ক নষ্টের ক্ষেত্রে বড় অনুঘটক হিসেবে দেখা দেয়, সেই 5টা কারণ কি কি? ঠিক আছে, মূল আলোচনায় যাওয়ার আগে একটা কাজ করুন একটু। সেটা হচ্ছে, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ফলোয়ার হয়ে যান, সো দ্যাট প্রত্যেকটা ভিডিও আপনি পেতে পারেন। এক নাম্বার কারণটা হচ্ছে ভুল বোঝাবুঝি। এই যে ভুল বোঝাবুঝি, এটা একটা বিরাট সমস্যা সংসার জীবনে। একজন আরেকজনকে ভুল বুঝছে, যেটা বোঝার কথা সেটা বুঝছে না। একজন বলছে এক, আরেকজন শুনছে আরেক, বুঝছে আরেক। একজন আরেকজনের সম্পর্কে একটা কানা ঘুষা কোথাও শুনেছে, সেটাকে সে মনের মধ্যে পুষে রেখেছে, এটা বড় হতে দিচ্ছে। তার মানে ছোট ছোট বিষয়গুলো ভুল বুঝতে বুঝতে, রিজলভ না করতে করতে এগুলো বড় বিষয়ে রূপান্তরিত হয়ে যায়। আর সেই বড় বিষয় একসময় যে দুজনের অশান্তি চরমে তুলে দেয় এবং দুজন থেকে আলাদা হওয়ার পথ তৈরি করে দেয়। সুতরাং ভুল বুঝাবুঝি রিজলভ করা দরকার, বাট এই রিজলভ করাটা তো সহজ না। রিজলভ করতে হলে তো দুজনের অংশগ্রহণ লাগবে, দুজনের সদিচ্ছা লাগবে, আন্তরিকতা লাগবে। কিন্তু ওই সদিচ্ছারই অভাব তখন তৈরি হয়ে যায়। আন্তরিকতা তখন অনেক দূরে বসবাস করতে থাকে। কিন্তু হয়তো যে ইস্যু নিয়ে শুরু হয়েছে সেটা কিচ্ছু না, বাট ওই যে ভুল বুঝে দূরে চলে গেছো, মাঝখানে বেড়েছে ভুলের বোঝা, দিন গড়িয়ে বছর গেছে, হয়নি তবুও সেই ভুলকে খোঁজা। আমার একটা গানের কথা বললাম, সানি জুবাইরের গাওয়া, আমার লেখা, যাও, বাট ইট ইজ ট্রু যে দিন গড়িয়ে বছর চলে যায় কিন্তু সেই ভুলকে আর খোঁজা হয় না। এই জন্য ভুল বোঝাবুঝির অবসান দরকার। তার জন্য কি দরকার? ডিসকাশন দরকার, আন্তরিক আলোচনা দরকার। পয়েন্ট 2 হচ্ছে যোগাযোগের অভাব, কমিউনিকেশনের অভাব। ভুল বুঝে আপনি ফুলে আছেন, আর একজন ফুলে আছে, কে কার সাথে যোগাযোগ করবে? যোগাযোগের পরিবেশই তো নাই। সুতরাং যদি রিজলভ করতে হয় তাহলে আলোচনা ইনিশিয়েট করতে হবে। কে করবে? একজন ভাববে যে না আমি করব না, আমি কেন করব, আমি তো দোষ করি নাই। আরেকজন ভাববে কেন আমি করব, কেন, আমি তো দোষ করি নাই। ইগো ফ্যাক্টর এসে হাজির হয়ে যায়। বাট ডিসকাশনটা ওপেন থাকা দরকার এবং সেই ডিসকাশন যেন লো ভয়েসে হয়। সেই ডিসকাশন যেন সিচুয়েশনটাকে অ্যাগ্রাভেট করে না ফেলে, বিপজ্জনক অবস্থায় নিয়ে না যায়। অধিকাংশ ক্ষেত্রে কমিউনিকেশন যখন ভালো হয় না, তখন এই কমিউনিকেশন করতে যাওয়ার এক বিপদ। কমিউনিকেশন করতে গেলেন দেখবেন যে এটা নিয়ে আবার ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। এখানে দুজনকে খুব শান্ত মেজাজে, প্রসন্ন মেজাজে কমিউনিকেশনটা করা দরকার এবং এটা একটা হ্যাবিট করে তোলা দরকার যে যদি কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার আসে, কোনো আনরিজলভড ইস্যু থাকে, যে কোনো বিষয় আসুক না কেন, যেন দুজন একটু লো ভয়েসে আলাপ আলোচনা করে এটাকে সমাধান করা যায়। তা যেহেতু এই যোগাযোগের অভাব থাকে, ওই সমাধান আর হয় না। কে ইনিশিয়েট করবে, কে কিভাবে বলবে? একজন বলতে যাচ্ছে এক, ইমোশনে বলে ফেলছে আর একজন বলতে যাচ্ছে এক, সে রাগের মধ্যে বলে ফেলছে আর এক। তার মানে আলোচনার যে টেবিল, সেই টেবিলটা সমান হচ্ছে না, সেই টেবিলটা স্মুথ হচ্ছে না। এখানে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, যেন চুলায় কিছু ফুটতেছে, এখান থেকে সরে আসতে হবে। এবং এই ফুটন্ত অবস্থাকে যদি শীতল করা না যায়, তাহলে এই সম্পর্ক আর সুন্দর হবে না। তাই ফুটন্ত অবস্থা থেকে শীতল অবস্থায় আসতে হবে, কাকে? দুজনকেই। তারপরে কি হয়? 3 নম্বর একটা কারণ আছে। 3 নম্বর কারণটা খুবই বিপজ্জনক কারণ, সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক সমস্যা। হয়তো পরিবারের আয় কম, অথবা একজন আয় করে সবাইকে চালায়,
বাট রিকোয়ারমেন্ট আছে। হাজব্যান্ড মনে করছে যে তার এই ক্ষেত্রে খরচ করা দরকার, ওয়াইফ মনে করছে না এই ক্ষেত্রে খরচ করা দরকার না, ওই ক্ষেত্রে খরচ করা দরকার। হাজব্যান্ড মনে করছে যে টেলিভিশন এখন না কিনলেও চলে, ওয়াইফ বলছে না এখন একটা বড় টেলিভিশন কিনতে হবে, এটা দরকার, নিড অফ দ্য টাইম। একজন বলছে বাচ্চাকে এই স্কুলে ভর্তি করাই, আরেকজন বলছে না ওই স্কুলে ভর্তি করাই। একজন বলছে যে এই জিনিস কেনা ভালো, আরেকজন বলছে না এটা কেন কিনবো। ওই যে ইগো ব্যাপার, তারপরে প্রয়োজনীয়তা এক একজনের কাছে এক এক রকম, আবার ইনকাম লিমিটেড, সবকিছু মিলে একটা জগা খিচুড়ি অবস্থা, আর তার ফলশ্রুতিতে দুজনের মধ্যে দ্বন্দ্ব। তাহলে এখানে এই দ্বন্দ্ব নিরসনের জন্য কি করতে হবে মূলত? ওই যে বলেছি, যদি একটা বাজেটিং থাকে পরিবারের, দুজন মিলে করা যায়, যদি একটা সমন্বিত আর্থিক পরিকল্পনা থাকে, যদি খরচগুলা লেখার অভ্যাস থাকে, যদি একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং করা থাকে দুজন মিলে, যদি 50-30-20 রুলটা ফলো করা হয়, তো এইগুলা যে করবেন তাহলে তো দুজন বসে ঠিক করতে হবে। সেই আন্তরিক পরিবেশই তো হয় না, তখন কি হবে? আসলে দুজনকে ফর দ্য সেক অফ দ্য ফ্যামিলি, ফর দ্য সেক অফ দেয়ার ফিউচার, ফর দ্য সেক অফ দ্য কিডস, এক টেবিলে বসে এগুলো আলোচনা করে সেটেল করতে হবে। চেষ্টা করতে হবে কিভাবে ইনকাম বাড়ানো যায়, কিভাবে খরচ কমানো যায়, কিভাবে সঞ্চয় বাড়ানো যায়, কিভাবে ইনভেস্টমেন্ট করা যায়, ব্যবসা করলে কিভাবে ভালো একটা ব্যবসা করা যায়, কিভাবে ব্যবসাটা সুন্দরভাবে মেনটেন করা যায়। সবকিছু মিলিয়ে একটা ডিসিশন নিতে পারলে, যেটাকে আমরা বলতে পারি সমন্বিত সিদ্ধান্ত, তাহলে আপনার আর্থিক সমস্যা থাকলেও সেটা কেটে যাবে, চ্যালেঞ্জেস থাকলেও সেটা কেটে যাবে। তাই আর্থিক সমস্যা এটা একটা সম্পর্ক নষ্ট হওয়ার বড় জায়গা। কিন্তু ওই যে বললাম, যে কাজগুলোর কথা বললাম, সেটা করলে দুজন মিলে যদি ডিসিশন নেওয়া যায়, তাহলে সেখানেও সম্পর্ক উন্নয়নের জায়গা আছে, আর্থিক সমস্যাকে মিট করার জায়গা আছে, সলভ করার স্কোপ আছে। 4 নম্বর কারণ হচ্ছে বিশ্বাসের অভাব। দেখুন, একটা সম্পর্ক টিকে থাকে মূলত ট্রাস্টের উপরে, দুজনের প্রতি দুজনের আস্থা, বিশ্বাস। এই বিশ্বাস যদি নড়ে যায়, যে কোনো কারণে হোক, যার কারণেই হোক না কেন, বিশ্বাস যদি একবার নড়ে যায়, তাহলে কিন্তু দেখবেন সম্পর্কে ত্রুটি বিচ্যুত শুরু হয়ে যায়, মানে একটা জাহাজ ছিদ্র হয়ে যাওয়ার মতো বিশ্বাস নষ্ট হয়ে গেলে। এই বিশ্বাস যদি রেস্টোর করা না যায়, তাহলে খুব বিপদ। রেস্টোর করতে হলে যে ব্যাপারেই যে অবিশ্বাস করুক না কেন, কাউন্টার পার্টকে ধৈর্য ধরে সেটা তাকে বোঝানো উচিত। হয়তো সে ভুল বুঝছে, তারপরেও তো অবিশ্বাস করে ফেলেছে। এই যে অবিশ্বাস, এটা কিন্তু ঘুণ পোকার মতো। একটা কাঠকে যেমন ঘুণ পোকা আস্তে আস্তে খেয়ে ফেলে, অবিশ্বাস একটা সম্পর্ককে এরকম ঘুণ পোকার মতো খেয়ে ফেলতে থাকে। ছোট ছোট অবিশ্বাস বড় অবিশ্বাসের জন্ম দেয়। ছোট্ট একটা অবিশ্বাস যদি রিজলভ করা না হয়, এটা বড় অবিশ্বাসের জন্ম দেয়। তখন দেখবেন এক জায়গায় বিশ্বাস করতে পারছেন না, হাজার জায়গায় অবিশ্বাস তৈরি হচ্ছে, এবং তখন পার্টনাররা একজন আরেকজনের কোনো দিকেই আর বিশ্বাস করতে পারে না। যদি কোনো দিকেই বিশ্বাস করতে না পারে, কোনো ট্রাস্ট না থাকে, তাহলে দুজন মিলে সংসারকে সামনে টেনে নিয়ে যাওয়া তো খুব টাফ, এটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। সুতরাং বিশ্বাসের জায়গাটা নড়বড় হতে দেওয়া যাবে না। সম্পর্ককে যদি ঠিক করতে হয়, তাহলে বিশ্বাসের জায়গাটা ঠিক রাখতে হবে। এটা নিয়ে দুজনেরই এফোর্ট দিতে হবে। ইট ইজ নট ইজি, বাট যদি সংসার করতে চান, সুন্দর একটা পারিবারিক জীবন চান, তাহলে বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার করতেই হবে। আর এখন এই যে মোবাইল ফোন এসছে, আপনার বিশ্বাস টলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, একজন আরেকজনের উপরে সন্দিগ্ধ হওয়ার জন্য যথেষ্ট। কেউ কারো মোবাইল ছুঁতে দিবে না, বাথরুমে মোবাইল নিয়ে যাবে। এখন এই মোবাইল অনেক পক্ষের জন্ম দিয়েছে। যা হোক, যে কোনো বিষয় হোক না কেন, বিশ্বাস ভেঙে গেলে ইট ইজ এ ভেরি টাফ থিং টু মেনটেন দ্য রিলেশনশিপ। নাম্বার 5 নাম্বার একটা কারণ আছে, খুবই ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধার অভাব, সম্মানের অভাব। দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা শুরু হয় মূলত ভালোবাসার সম্পর্ক দিয়ে। ভালোবাসার সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিবিড়তম এবং সবচেয়ে প্রয়োজনীয় সম্পর্ক। এই সম্পর্ক টিকে থাকে ট্রাস্ট অ্যান্ড রেসপেক্টের উপরে। তখন ট্রাস্ট নাই মানে রেসপেক্টও খানিকটা নাই। আর যদি রেসপেক্ট মোটে না থাকে, তাহলে ভালোবাসা থাকবে কিভাবে? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তো একটা ভালোবাসার সম্পর্ক। দুইজন দুই প্রান্ত থেকে একটা মোহনায় একসাথে হচ্ছে, যে সম্পর্কে তারা আবদ্ধ হচ্ছে, এটা তো একটা ভালোবাসার সম্পর্ক। তো সম্মান যেখানে না থাকে, তখন এই ভালোবাসার সম্পর্ক ফিকে হয়ে যায়। তো ভালোবাসা দিয়ে যে সম্পর্কটা তৈরি হয়, বা যে সম্পর্কটা তৈরি হওয়ার পরে ভালোবাসা তৈরি হয়, যাই বলি না কেন, সেই সম্পর্কে যদি আপনার সম্মান না থাকে, ভালোবাসা যদি না থাকে, ট্রাস্ট যদি না থাকে, তাহলে এই সম্পর্ককে সামনে নিয়ে যাবেন কিভাবে? সম্পর্ককে সামনে নিয়ে যাওয়া যায়, বাট মানে এটা একটা ডেড সম্পর্ক হয়। ডেড সম্পর্ক যদি হয়, তাহলে তো আসলে কোনো সম্পর্ক নেই। তারপরেও বাংলাদেশে অসংখ্য নরনারী এই ডেড সম্পর্ক নিয়ে তারা অর্ধমৃত অবস্থায় সামনে যাচ্ছে, বাট এটাকে যাওয়া বলে না। এটা জীবনকে কোনোভাবে লাশের মতো টেনে নিয়ে যাওয়া, যেটা অসংখ্য মানুষ করে। কিন্তু দুজন যদি একটু যত্নশীল হওয়া যায়, মানবিক হওয়া যায়, দুজন যদি একটু আন্তরিক হওয়া যায়, তাহলে এই সম্পর্কটাকে আবার রিনিউ করা সম্ভব। মজার ব্যাপার হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা মাঝে মাঝে রিনিউ করা খুব দরকার। গাড়ির লাইসেন্স যেমন রিনিউ করতে হয়, এই সম্পর্কটা তেমন রিনিউ করা দরকার হয়। কারণ আলটিমেটলি এই সম্পর্ক কোনো সম্পর্ক না যদি বলেন, কারণ কেউ তো কারো না, আসলে একজন আরেক প্রান্তের, আরেকজন আরেক প্রান্তের, কোনো রক্তের সম্পর্ক নেই, কিছু নেই। তাহলে কি দিয়ে টিকে থাকছেন? টিকে থাকছেন এই সম্পর্কের রিনিউয়ালের মাধ্যমে, দুজন দুজনের প্রতি আস্থার মাধ্যমে, শ্রদ্ধাবোধের কারণে, দায়িত্ববোধের কারণে, কর্তব্য পরায়ণতার কারণে, ভালোবাসার কারণে, বাচ্চাদের কারণে। এই তো টিকে থাকা। তো এই টিকে থাকার জন্য
সম্মানটা লাগবে। একজন আরেকজনকে ডিসরেসপেক্ট করা যাবে না। করলে হাজব্যান্ড ওয়াইফের বৈধ সম্পর্ক থাকবে, কিন্তু আন্তরিকভাবে মৃত থাকবেন। ডেড ম্যান ওয়াকিং হয়ে যাবে আর কি বিষয়টা। সুতরাং এই যে 5টা কারণ বললাম, এই 5টা কারণ মূলত সম্পর্কের নষ্ট হওয়ার পেছনে বড় অনুঘটকের ভূমিকা পালন করে। তাই এই বিষয়গুলোতে একটু যত্নশীল হওয়া দরকার, আন্তরিক হওয়া দরকার। কারণ যারা একটা সম্পর্কে আবদ্ধ হয়, এই সম্পর্ক তো ভাঙার জন্য নয়, এই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার জন্য। বাট অনেক ক্ষেত্রে ভাঙন হচ্ছে, এখন ডিভোর্সের মাত্রা অনেক বেড়ে গেছে। তাই যারা বিয়ে করে ফেলেছেন তারা খুব কেয়ারফুলি মুভ করা দরকার, আর যারা করেন নাই তাদের চিন্তা করে করতে হবে। কারণ মনে রাখতে হবে যে সম্পর্ক যদি ভালো থাকে তাহলে আপনি সুখে থাকবেন, সম্পর্ক যদি খারাপ হয় আপনি দুঃখে থাকবেন, আপনি ভালো থাকবেন না। থ্যাংক ইউ।